এবছরের প্রথম 6 মাসের তুলনায় গত আড়াই মাসে রোগী বেড়েছে প্রায় 6 গুণ এবং মৃত্যু বেড়েছে প্রায় 3 গুণ। এসব মৃত্যুর 68% ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। মেজবাহ হাসানের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল কয়েকদিনে দুটো হাসপাতাল বদলাতে হয়েছে শামীমকে। শেষমেশ ঠিকানা হয়েছে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের এই বিছানা। ডেঙ্গু তাকে কতটা নাকাল করেছেন তার বিবরণ পাওয়া গেল তার স্ত্রীর মুখে। আগে একদম খাইতেই পারতো না, শুধু বমি করতো, যে কোনো খাবার দিলেই বমি করে দিত। এখন একটু খাইতে পারি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ছিল ৩,৬৫১ জন এবং মৃত্যু ছিল ৪৪। আড়াই মাস পর সেপ্টেম্বরে রোগীর সংখ্যা দাঁড়ায় ২১,০৭৯ আর মৃত্যু ছাড়ায় শতকের ঘর, যার মধ্যে ঢাকার 2 সিটিতে মৃত্যু হয়েছে ৮১ জনের। এই আড়াই মাসে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে মৌসুমের সর্বোচ্চে। পাতলা পায়খানা লাগে, এর মধ্যে বমিটি আসে আর মাথাও ঘুরায়। শরীরে কোনো এনার্জি পাইতাম না, মানে খুব ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে। এই বিশেষজ্ঞ বলছেন, খুব দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে দিতে হতে পারে চরম মূল্য। এখন যদি আমার 100 নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার যে ডেঙ্গু মোকাবেলায় যা কিছু করা দরকার এটা জরুরি পরিস্থিতির মতো করুন। মশক নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। এই মাসের যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে ঢাকা শহর বা তার অধীনস্থ সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, 100 ভাগ তো পারবো না, 80 ভাগ যদি পারি, এই কয়দিন যদি আমরা সেই মোডে কাজ না করি, তাহলে অক্টোবরে এটা বিস্ফোরণ হতে পারে, ডেঙ্গুর বিস্ফোরণ। ডেঙ্গুর ঝুঁকি কমাতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রায় 12 বছর আগের ঘটনার বিষয়ে শনিবার সকালে মামলাটি রেকর্ড করা হয় সাভার মডেল থানায়। মামলার বাদী বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও পুলিশের তৎকালীন 4 কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ আনা হয়েছে। 2012 সালে বিএনপি নেতৃত্বে 18 দলীয় জোটের ডাকা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমিনবাজারে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ ও এক পর্যায়ে গুলি ছোড়ে। এতে নাজিম উদ্দিন আলম গুলিবিদ্ধ হন। স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার সব শিল্প কারখানা খুলে দেবার সিদ্ধান্তের পরও 22টি কারখানা এখনও খোলেনি। অবশ্য চলমান সংকটের আগে থেকেই নানা কারণে বন্ধ ছিল 160টি কারখানা। সব মিলিয়ে এই শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে 182টি কারখানা। বেকার হয়ে পড়েছেন অসংখ্য শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। শিল্প পুলিশ বলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শরতেও তাই অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামীকাল রোববার পর্যন্ত। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বেড়ে তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে, যা কম বেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থায় রয়েছে, ফলে দেশে বৃষ্টিপাতও অনেকটাই কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে। মূলত বৃষ্টি না হওয়ায় এই তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
পৃথক সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শীঘ্রই তিনি সংসদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাবনা পাঠাবেন বলেও জানান। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগে সব ধরনের দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা, বিচারক নিয়োগ সহ বিচার বিভাগের সংস্কার আনার কথা পুনর্ব্যক্ত করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেবার পর প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করে নতুন দক্ষ প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই হবে সংস্কারের মূল লক্ষ্য। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এটি হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ। প্রধান বিচারপতি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করে। প্রধান বিচারপতির অভিবাসনে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। আইন এবং বিবেক দিয়ে কাজ করতে বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা আরজি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। আপনাদেরকে কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না। আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই। আপনি শুনবেনই না, আপনারা এগুলি একটু বিবেচনা করেন। আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর অনেক বিচারক এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছে, যা চলমান থাকলে সবার কাছে ভুল মেসেজ যাবে। বিষয়টি দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পাহাড়ি বাঙালি সংঘর্ষে 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে 3 পার্বত্য জেলায়। এমন পরিস্থিতিতে পার্বত্য 2 জেলায় গেছেন সরকারের 3 উপদেষ্টা। রাঙামাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন তারা। পৌর শহরে 144 ধারা জারি আছে। এদিকে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার সড়ক ও নৌপথে সকাল থেকেই অবরোধ চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। রাঙামাটির ফজলে এলাহি ও খাগড়াছড়ির আবু তাহের মোহাম্মদ পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ওয়ালিউল্লাহ ওলি। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সরকারের 3 উপদেষ্টা রাঙামাটিতে পৌঁছেছেন। শনিবার দুপুর 12:30টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন সেক্টরের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময়ে বসেন 3 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ এবং সুপ্রদীপ চাকমা। রাঙামাটির সভা শেষে খাগড়াছড়িতে যাবার কথা রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটির। সেখানেও একটি মত বিনিময় সভা হবার কথা রয়েছে। এদিকে রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও 144 ধারা
জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশ বিজিবি টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পার্বত্য জেলা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে বলে আমি মনে করি। তাই সেই জন্য সকলে সম্মিলিতভাবে আমাদের এই পরিস্থিতিকে শান্ত রাখা দরকার বলে আমি মনে করি আর কি। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা সড়ক ও নৌপথে সকাল থেকে অবরোধ চলছে। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলার বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি পাহারায় শহরে পৌঁছেছে। সাজেক যাওয়ার জন্য আসা পর্যটকরা আটকা পড়েছেন। এখন তো সাজেক যাওয়া যাবে না, শুনতেছি যে সাজেক যাওয়া যাবে না। সেক্ষেত্রে এখন ব্যাক করতে চাইতেছি, ঢাকায় চলে যাচ্ছি, তারপরেও বলে যাওয়া যাবে না। আমাদের জানা ছিল না, সেই প্রবলেমটা আমরা ফেস করছি। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জেরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় আরও 3 জন নিহত ও কয়েকজন আহত হন। দীঘিনালায় পাহাড়ি বাঙালি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকানপাট। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফজলে, সেনানিবাসে 3 উপদেষ্টা তো বৈঠকে বসেছেন, আর কি তথ্য আছে আপনার কাছে? 3 পার্বত্য জেলার মানুষ যে সভাটির দিকে তাকিয়ে আছে, সেই সভাটি এখন রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে হচ্ছে, যেখানে উপস্থিত আছেন সরকারের 3 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ দায়িত্বশীল কর্মকর্তারা। তাদের সাথে কথা বলছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা। প্রায় 1.5 ঘন্টা আগে সভা শুরু হয়েছে আমার সামনের এই প্রান্তিক হলে। বাইরে অপেক্ষমান অনেক সংবাদকর্মী, যাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষ জানতে পারবে যে এই সভায় আসলে কি আলোচনা হয়েছে। আমরা অপেক্ষা করছি সভা শেষে উপদেষ্টারা বেরিয়ে এসে নিশ্চয়ই আমাদেরকে একটি সন্তোষজনক কোনো একটা ব্যাখ্যা দিবেন বা কোনো সুসংবাদে জানাবেন, যে খবরটি আমরা হয়তো সারা দেশের মানুষকে জানাতে পারবো। আমরা উপদেষ্টাদের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি জানতে পারবো না। আর এদিকে 144 ধারা এখনো শহরে বহাল আছে। শহরের পরিস্থিতি খুবই শান্ত, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ইউপিডিএফের ডাকে রাঙামাটি, খাগড়াছড়ি 2 জেলাতেই অবরোধে চলছে এবং রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের ডাকে যে পরিবহন ধর্মঘট সেটিও চলছে। সামগ্রিক চিত্র এখন পর্যন্ত সন্তোষজনক এবং খুব ভালো পরিবেশ সর্বত্র। ফারজানা, উপদেষ্টাদের বৈঠক শেষ হওয়ার পরে আমরা আসলে চাপিয়ে দেয়া সংস্কার নয়, সংস্কার টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও তিনি বলেছেন, নির্বাচন দেরি হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব। 5ই আগস্টের পালাবদলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংস্কারই টেকসই হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, তবে সেটা কতদিনের তা খোলাসা করেননি তিনি। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক। আনসার বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে রিস্ক করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অভিজ্ঞতার অভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করাই এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের যোগদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টা বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সমতার ভিত্তিতে তা উন্নয়নের চেষ্টা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছবেন। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা ৩ দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সাবেক এমপি ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বর্তমান বাংলাদেশকে একটি সদ্য স্বাধীন দেশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বৈরাচারী হাসিনার বিদায়ের মধ্য দিয়ে দেশ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে বলেও জানান তিনি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের পার্টি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হাসিনা সরকারের সময় তাদের উপর নানা নির্যাতনের ঘটনা তুলে ধরেন। মোসাদ্দেক আলী তার বক্তব্যে প্রবাসীদের আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, সাউন্ড ভিয়ার সৈয়দ হোসাইন সহ কমিউনিটির নানা শ্রেণীর ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশ এটা একদিনের বিষয় না, একজনের বা এক গোষ্ঠীর বিষয়, এটা সমষ্টিগতভাবে সকল স্তরের কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই দেশকে আবারও মুক্ত করে দিয়ে গেছে। এখন আমাদের উচিত হবে সবাই একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচার মুক্ত দেখিয়েছে, আপনারা দেশে দিতে পারেন নাই। সবাইকে আমি স্বাগত জানাই। এখন মুক্ত বাংলাদেশে আপনারা আসেন, আমরা আছি, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে আবার গড়ে তুলব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। সকালে ছাগলনাইয়ার আন্ধার মানিক এলাকায় বন্যায় ক্ষতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে সমস্যা দীর্ঘদিনের, এটা অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য কেউ চেষ্টায় রয়েছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। ফেনীতে বন্যার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রতি বছর বন্যার সম্ভাবনা থাকে, কিভাবে ক্ষতি কমিয়ে আনা যায় সে ব্যাপারে ভাবতে হবে।
প্রাথমিকভাবে গৃহ নির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে। পরে ফুলগাজী উপজেলার বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে। অনার্স পাঠদানের অনুমোদন নেই ছাত্রছাত্রীও। এরপরও শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 14 জন, পাচ্ছেন নিয়মিত বেতনও। মোংলার বঙ্গবন্ধু মহিলা কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। অনার্স কি আছে এটা তো আমি জানি না ঠিক। কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী নিজেই জানেন না তার শিক্ষার প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে 1994 সালে মোংলা মহিলা কলেজ নামকরণ করা হলেও পরে বঙ্গবন্ধু মহিলা কলেজ নামে কার্যক্রম শুরু হয়। অভিযোগ আছে অবৈধভাবে সুযোগ সুবিধা নেয়ার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা কৌশলে এর নাম পরিবর্তন করেন। এরপর বঙ্গবন্ধুর নাম ব্যবহার ও বিশেষ সুবিধা দিয়ে ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে অনার্স ক্লাস না থাকার বিষয়টি এড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়। কেবল উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ক্লাসের অনুমোদন থাকা কলেজে অনার্স পর্যন্ত বেতন চালু করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর ক্লাস না করে কেবল খাতায় স্বাক্ষর করে 2021 সালের মে মাস থেকেও অন্য শিক্ষকদের সঙ্গে বেতন তুলছেন অনার্স ক্লাসের জন্য নিয়োগ পাওয়া 14 জন শিক্ষক। মানে অনার্স নেই, ডিগ্রি আছে আর ইন্টারমিডিয়েট আছে। অনার্সের 14 জন শিক্ষক আছে, ভর্তি কার্যক্রম এখনো হয়নি, অধিভুক্তি আমরা এখনো পাইনি। অনার্সের এখনো ক্লাস হয় না, ওনারা ইন্টারমিডিয়েটে বা ডিগ্রিতে ক্লাস নেই না। যেখানে ছাত্র নেই, যেখানে ক্লাস নেই, কিংবা যেখানে মানে সেখানে শিক্ষক কী জন্য প্রয়োজন, কিংবা শিক্ষকদের বেতন কী জন্য। বিষয়টি স্বীকারও করলেন কলেজের অধ্যক্ষ। সঠিক হচ্ছে না, আবার একদিক দিয়ে আমি মনে করি যে হচ্ছে, এই কারণে যে সরকার আমাকে দিয়েছে, আমি পদ সৃষ্টিটা কিন্তু সরকার আমাকে করে দিয়েছে। আমি আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমি বেতন দিতে বাধ্য, কারণ তাদের পদ সৃষ্টি করে দিয়েছে সরকার। তারা যেহেতু প্রশাসন পদ সৃষ্টি করে দিয়েছে, তাহলে আমি তো তাদের আটকানোর অধিকার আমার নাই আমি মনে করি। সে কারণে আমি তাদের কাজে লাগাই, তারপরে আমি তাদের বেতন দিচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখনো অনেক পথ বাকি। লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ধৈর্য ধরে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের শহীদদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভা রূপ নেয় জনসভায়। লন্ডন থেকে তারেক রহমান যখন ভার্চুয়ালি যুক্ত হন, তখন লোকে লোকারণ্য এনায়েতপুরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে যেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। বেগম খালেদা জিয়া সরকারের আমলে কৃষকের 5,000 টাকা কৃষি ঋণ মওকুফের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের রাজনীতি করে। বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনৈতিক অধিকারই নয়, মানুষের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক
মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে নেতাকর্মীদের মানুষের আস্থা অর্জন করতে কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। ক্ষমতায় গেলে তাঁত শিল্পের প্রসারে বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক পর্যায়ে রাখতে বাংলাদেশের সদিচ্ছা প্রকাশে অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এবার পুজোয় প্রতিবেশী দেশটিকে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু ১.৫ মাসের মাথায় সে অবস্থান থেকে সরে এসে দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল সরকার। এক বিবৃতিতে আগামী মঙ্গলবারের মধ্যে রপ্তানিকারকদের আবেদনের আহ্বান জানায় বাণিজ্য মন্ত্রণালয়।